এই ইন্টারভিউটা আমাদের ইতিহাসের জন্য একটা মাইলস্টোন। এখান থেকে অনেক কিছু বেরিয়ে আসবে এবং উনি জিয়াউর রহমানের ভূমিকা সম্পর্কেও কথা বলেছেন, যেটা আমরা স্পষ্টভাবে জানতাম না। এটাও একদিন হয়তো স্পষ্ট হবে। বঙ্গবন্ধু যখন চলে যায় তখন তার পরিবারকে সেনাবাহিনীর কাছে রেখে গেছেন সুসজ্জিত ভাবে রাখার জন্য, এবং ওনাকে অ্যারেস্ট করার আগেই উনি সুটকেস গুছিয়ে রেখেছিলেন। বাহ্যিক বিষয়টা দেখে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু বাহ্যিক বিষয়। উনি ৭১-এ কি ভূমিকা রেখেছিলেন সেগুলো ধীরে ধীরে হয়তো সরাসরি আলোচনায় যাচ্ছি। ৫০ বছর পর উনি কথা বলেছেন। উনি যখন এই ঘটনায় জড়িত ছিলেন তখন তার বয়স ছিল ২৫ বছর। ২৫ বছরের একজন যুবক কি ধরনের একটা ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন এবং কি ধরনের চেতনা, কি ধরনের সাহস থাকলে রেডিওতে গিয়ে বলতে পারে আমি মেজর ডালিম এটা করেছি। এবং আমি ডালিম বলছি না, আমি একটা বই উনি লিখেছেন, যেই বইয়ে এই সব ঘটনার সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন। ভারতের সাথে যে ৭ দফার চুক্তি হয়েছিল গোপনে, সেটা সহ। এবং ওনার বয়সের কারণে উনি অনেক কিছুই ভুলে গেছেন এবং এটা সম্ভব না। আপনি এটা বই লিখলেই বই থেকে হুবহু আবার এটা বর্ণনা করা অসম্ভব। তো সুতরাং ওনার যে বর্ণনা, এর যে জিস্ট, সেটা গতকাল প্রায় আমি যতদূর জানি ৮ লক্ষর উপরে দর্শক শ্রোতারা এট এ টাইম তার কথা শুনতেছিলেন। এবং আপনার মিডিয়া থেকে ওটা ওনাকে জানানো হয়েছে। ইলিয়াস হোসেনের অন্যান্য অনুষ্ঠান এবং ওনার অন্যান্য বক্তব্য আমি শুনেছি। এবং উনি সাধারণত এই ধরনের খুব জটিল কুটিল বিষয়গুলো তুলে আনেন। আমি খুব একটা আমার ভালো লাগতো না, কিন্তু গতকালকের প্রোগ্রামটা আমি সম্পূর্ণ শুনেছি এবং আমি মনে করি যে এটা জাতির জানা দরকার। জাতি জেনেছে, সাথে সাথে আমার কষ্টও হয়েছে ওনার সাথে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তড়িঘড়ি করে বা একটা পাতানো ইয়ের মধ্য দিয়ে, যে একটা বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু বঙ্গবন্ধু হত্যা হয়েছে। এটা যদিও উনি নেতৃত্ব দিয়েছেন, ওনাদের অনেকেই নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এটা কোনো ব্যক্তিকে দায়ী করা যায় না। এটাতে অনেক অনেক সশস্ত্র বাহিনীর অনেক অবসরপ্রাপ্ত এবং চাকরিরত অফিসাররা জড়িত ছিল। এবং যেই ঘটনার জন্য, একটা পারিবারিক ঘটনা থেকে এটা উৎপত্তি হয়েছে, সেই ঘটনাটা যারা শুনেছেন তারা অনুমান করতে পারবেন যে বাংলাদেশের অবস্থাটা তখন কেমন ছিল, কারা কর্তৃত্ব করত। কত হাজার হাজার বীর মুক্তিযোদ্ধাদেরকে বঙ্গবন্ধুর সময় থেকেই হত্যা করা হয়েছে, পরবর্তী জিয়াউর রহমানের সময়ও হত্যার সম্মুখীন হয়েছে। এখন আমি এক ব্যক্তি সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা সঠিক বিচার হয়েছে, কোনটা ব্যাঠিক বিচার হয়েছে, সেটা ইতিহাসে একদিন প্রমাণ হবে। যেমন আজকে বিডিআর এর বিচারের জন্য যে ইয়ে হয়েছে, বিডিআর এর জন্য যে কমিশন তৈরি করেছে, তারা আজকে রাওয়ায় ভিকটিমদের সাথে কথা বলেছে। অনেক গোপন কিছু বেরিয়ে আসছে এবং এতে একটা দেশও জড়িত, তার প্রমাণও ওনারা পাচ্ছেন এবং অনেক সাক্ষীও আছে। হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলেছে বিডিআর এর ভেতরে হত্যাযজ্ঞের সময়, অ্যাম্বুলেন্সে কারা পালিয়ে গিয়েছিল। এবং দেখেন, হিটলারও কিন্তু এত অত্যাচার করেনি। এই স্বৈরাচার যেভাবে নিজের দেশের মানুষকে হত্যা করেছে, হিটলার কিন্তু নিজের জাতি জার্মান জাতিকে উঁচুতে রেখে দেশের বাইরের লোকদের সাথে তার শত্রুতা ছিল। সেই জন্য আমি মনে করি যে হিটলারের চেয়েও খারাপ অবস্থায় আমরা ছিলাম। তো এই যে গতকালকের যে ইন্টারভিউ, এটা মাত্র শুরু। উনি হয়তো দেশে ফিরে আসবেন যখন রাষ্ট্রীয়ভাবে ওনাকে ওনার রাস্তা পরিষ্কার করে দিবেন এবং ওনার সাথে আরো যারা বেঁচে আছেন তারা আসবেন, আর যারা চলে গেছেন তাদের তো কিছু করার নাই। কিন্তু প্রকৃত ইতিহাসটা উন্মোচন হওয়ার একটা সুযোগ হয়েছে। আমরা ইমোশনালি অনেক আওয়ামী লীগের অনেক বিষয়ে কিন্তু একটা জনসমর্থন গড়ে উঠেছিল, যার পেছনের কাহিনীগুলো বাংলাদেশের মানুষ জানতো না। বাহ্যিক বিষয়টা দেখে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু বাহ্যিক বিষয়। উনি ৭১-এ কি ভূমিকা রেখেছিলেন সেগুলো ধীরে ধীরে হয়তো স্পষ্ট হবে। এবং আপনি দেখেন যে উনি বলেছেন যে বঙ্গবন্ধু যখন চলে যায় তখন তার পরিবারকে সেনাবাহিনীর কাছে রেখে গেছেন সুসজ্জিত ভাবে রাখার জন্য, এবং ওনাকে অ্যারেস্ট করার আগেই উনি সুটকেস গুছিয়ে রেখেছিলেন। এইগুলো আগেও আমরা কিছু কিছু শুনেছি, এখন হয়তো প্রত্যক্ষদর্শীদের কাছে শোনা যাবে। এবং বঙ্গবন্ধু
যে কি ধরনের কথা বলতেন, কাদের সাথে কথা বলতেন, এগুলো কিন্তু এই প্রজন্মের অনেকেই অনুমানও করতে পারবে না। তো শুধু গতকালকের এই ইন্টারভিউটা আমাদের ইতিহাসের জন্য একটা মাইলস্টোন। এখান থেকে অনেক কিছু বেরিয়ে আসবে এবং উনি জিয়াউর রহমানের ভূমিকা সম্পর্কেও কথা বলেছেন, যেটা আমরা স্পষ্টভাবে জানতাম না। এটাও একদিন হয়তো স্পষ্ট হবে, উনি কতটুকু সত্য আর জিয়াউর রহমানের ভূমিকাটা কতটুকু কিভাবে ছিল। তো সুতরাং এই ইন্টারভিউ থেকে আমি ঐতিহাসিক সত্যটুকু নিয়ে যদি দেশ এগিয়ে যায়, তাহলে হয়তো এই বিপ্লবের পরে আমরা যেভাবে দেশকে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেখানে এটা সম্পূরক হিসাবে কাজে লাগতে পারে। আর এখান থেকে ভুল ত্রুটি দেখে আমরা যদি আবার এটাকে কুলসিত করি বা এখান থেকে এটাকে অতিরঞ্জিত করে যদি আমরা জাতিকে ঠকাই, তাহলে বাংলাদেশের জন্য খুব একটা ভালো হবে না। আমরা 5ই আগস্টের বিজয়ের পরে আজ পর্যন্ত যে পরিস্থিতি রাজনৈতিক আন্তর্জাতিক, এটা বাংলাদেশে কিন্তু এই ধরনের, হয়তো চোখের দেখায় দেখতে মনে হচ্ছে খুব শান্ত, বিপদ আপদ নাই, কিন্তু আসলে আমাদের চতুর্দিকে এখনো শত্রুকে সমর্থন দেওয়ার জন্য অনেকে নীতি নৈতিকতা পর্যন্ত বিসর্জন দিচ্ছেন। যেমন সংবিধান নিয়ে কথা হচ্ছে, যেমন রাষ্ট্রপতি নিয়ে কথা হচ্ছে। যারা এই সংবিধানের অনেক কিছুই মানেন না, তারাও এখন এই সংবিধান রক্ষা করার জন্য এই প্রচেষ্টা চালাচ্ছেন এবং এই পতিত সরকারকে সুযোগ করে দেওয়ার জন্য নিজের জানতে অজান্তে হয়তো এই ভুল পথেও কেউ কেউ যাচ্ছে। খুব সচেতনতার সাথে, খুব বিচক্ষণতার সাথে, খুব মনোযোগের সাথে এই বাংলাদেশের বাঙালি জাতিকে এগুতে হবে। সবাইকে জি ধন্যবাদ। দ্বিতীয় পর্যায়ে জনাব মেজর আফসার জনাব বন ইসলাম রবি। রবি ভাই মাইকটা মিউট আছে আপনার, আনমিউট করতে হবে। 30 লক্ষ। জি নাজমুল ভাই বক্তব্যটা শেষ করে দেন না। জি ঠিক আছে, জনাব নাজমুল হাসান করিম জি শেষ করেন, তারপরে আমি। ধন্যবাদ। আসলে ইন্টারনেট বিভ্রাটের কারণে তখন আমার বক্তব্য শেষ করতে পারিনি। আমি আবারও সক্রিয় হলাম। আপনার জহির রাহান লেট দেয়ার বি লাইট এবং আরো বেশ কিছু ডকুমেন্টারি তৈরি করেছিলেন এবং এই ডকুমেন্টারি ফিল্মগুলোতে যে সমস্ত তথ্যাদি বেরিয়ে আসছিল, তার ফলে অনেকের স্বার্থকুপিত হতে পারে, সেইটাও একটা কারণ হিসেবে অনেকে মনে করেন তাদের গুম হয়ে যাওয়ার ব্যাপারটি। এবং এটা রীতিমতো একটা রহস্য যে পাক হানাদার বাহিনী কিংবা তাদের দোসর কিংবা মিত্র বাহিনী কারা আসলে সেসব দিয়ে আপনার নিধন যজ্ঞে ব্যাপৃত হয়েছিল, সেটা একটা বড় রহস্য আজ পর্যন্ত রয়ে গেছে। এটা নিয়ে গবেষণা হওয়া দরকার এবং প্রয়োজনে কমিশন করে এই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন হয়েছে, এই ধরনের একটি কমিশন গঠন করে এই যে ডিবেট, তার সমাধান হওয়াটা জরুরি। ধন্যবাদ।